এ দেখা যাচ্ছে না, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে শুরু করি। আজকে আমাদের যে বিষয় সেটা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা। হ্যাঁ, রাজনৈতিক ব্যবস্থা, যেখানে আমরা আলোচনা করব রাজনৈতিক দল কাকে বলে, তারপর হচ্ছে রাজনীতির যে বাংলাদেশের যে রাজনীতির পট পরিবর্তন সেগুলা, এবং আমরা আলোচনা করব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং বিভিন্ন এনজিও, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, আমাদের বাংলাদেশ সংবিধানের, আমরা প্রথমে যে আসি, বাংলাদেশ সংবিধানের 152 নং অনুচ্ছেদে রাজনৈতিক দলের সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে রাজনৈতিক দল বলিতে এমন এক অধিসংঘ বা ব্যক্তি সমষ্টি অন্তর্ভুক্ত, যে অধিসংঘ বা ব্যক্তি সমষ্টি সংসদের অভ্যন্তরে বা বাহিরে স্বাতন্ত্র্য সূচক কোনো নামে কার্য করেন এবং কোনো রাজনৈতিক মত প্রচারের বা কোনো রাজনৈতিক তৎপরতা পরিচালনার উদ্দেশ্যে অন্যান্য অধিসংঘ হইতে পৃথক কোনো অধিসংঘ হিসেবে নিজ দিকে প্রকাশ করেন। সহজ বিষয় হচ্ছে যে রাজনৈতিক দল হচ্ছে একটা সংঘবদ্ধ লোক বা দল বা গোষ্ঠী, যাদের কাজ হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা গ্রহণ। সংঘবদ্ধ দল হলে শুধু হবে না, সংঘবদ্ধ দল হলে হবে না, তাদের নির্দিষ্ট একটা আদর্শ থাকতে হবে, উদ্দেশ্য থাকতে হবে, এবং তাদের আদর্শকে ব্যবহার করে বা আদর্শকে প্রায়োরিটি দিয়ে উদ্দেশ্যটা হবে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা দখল বা গ্রহণ, ক্ষমতা গ্রহণ বা ক্ষমতায় যাওয়া। এটা হচ্ছে রাজনৈতিক দলের উদ্দেশ্য। রাজনৈতিক দলের সংজ্ঞা দিয়েছেন এডমন্ড বার্গ। তিনি বলেছেন যে রাজনৈতিক দল এমন একটি সংগঠিত জনগোষ্ঠী যারা একটি নির্দিষ্ট স্বীকৃত নীতির ভিত্তিতে যৌথ প্রচেষ্টার মাধ্যমে জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সচেষ্ট থাকে। তারপরে ডিসরেলি বলছেন এটা, হ্যাঁ 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 হ্যাঁ, সন্ধ্যার পর আমাকে এদিকে আসলে পাওয়া যাবে। শুভ, ঠিক আছে, যাও। আচ্ছা, তারপরে ডিসরেলি বলেছেন কতগুলো নীতি অনুসরণের জন্য সংঘবদ্ধ জনসমষ্টিকে দল বলা হয়। রাজনৈতিক দলের লক্ষ্যটা কি? বৈধভাবে সরকার গঠন করা বা বৈধভাবে ক্ষমতায় যাওয়া, এটা হচ্ছে রাজনৈতিক দলের উদ্দেশ্য। আচ্ছা, তারপরে হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল শক্তি কোনটা? সেটা হচ্ছে রাজনৈতিক দল। গণতন্ত্রের ভিত্তি সেটা কি? রাজনৈতিক দল। জনগণের ভিন্নমুখী ও বিক্ষিপ্ত মতামতকে সুসংগঠিত করে কোনটা? রাজনৈতিক দল। আধুনিক গণতন্ত্র হলো, কোন দিয়ে যা, আচ্ছা, বিক্ষিপ্ত মতামতকে সুসংগঠিত করে হচ্ছে রাজনৈতিক দল। তারপর হচ্ছে আধুনিক গণতন্ত্র হলো পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। আচ্ছা, এখানে হচ্ছে গণতন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। বাংলাদেশে বা বিশ্বের অধিকাংশ দেশেই এখন হচ্ছে পরোক্ষ গণতন্ত্রটা প্রচলিত রয়েছে। পরোক্ষ গণতন্ত্র কোনটা? পরোক্ষ গণতন্ত্র হচ্ছে যেমন সংসদে যদি আজকে একটা ভোটাভুটি হয়, বা সংসদে যদি হ্যাঁ ভোট না ভোট হয়, গণভোট হয়, বা কোনো একটা বিষয় নিয়ে আইন প্রণয়নের প্রয়োজন হয়,
সেখানে সবার মতামত দরকার। এখন বাংলাদেশের সব মানুষের মতামত কি নেওয়া সম্ভব না। তখন আমরা কি করি, যেমন নেত্রকোনা থেকে আমরা 5 জন প্রতিনিধি পাঠিয়েছি সংসদে। এই 5 জন প্রতিনিধি যা বলবে পুরো নেত্রকোনা জেলাবাসীর বক্তব্য সেটা। এটা হচ্ছে এমপি। 5 জন এমপিকে আমরা পাঠিয়েছি নেত্রকোনা থেকে, অর্থাৎ আমার যে আসন মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি নেত্রকোনা 4 আসন, আমাদের এমপি হচ্ছে লুৎফুজ্জামান বাবর। তার মানে লুৎফুজ্জামান বাবর সাহেব যেটা বলবেন সেটি হচ্ছে আমার কথা। এটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। এবং বিশ্বের প্রায় অধিকাংশ দেশই এখন পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মাধ্যমে পরিচালিত হচ্ছে। আচ্ছা, এই যে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এটার প্রাণ হচ্ছে রাজনৈতিক দল। আধুনিক গণতন্ত্র হলো প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, আর প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের প্রাণ হচ্ছে রাজনৈতিক দল। রাজনৈতিক দলকে বলা হয় স্বার্থ একত্রীকরণকারী, যারা সকলের সমষ্টিগত স্বার্থকে নিয়ে কাজ করে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ ও সরকারের মাঝে সেতু বন্ধন তৈরি করে রাজনৈতিক দল। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিরোধী দলকে বলা হয় বিকল্প সরকার, অর্থাৎ আমাদের যে গণতন্ত্র সেটা হচ্ছে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, আর এখানে বিরোধী দলকে বিকল্প সরকার হিসেবে আখ্যায়িত করা হয়। সংসদীয় সরকার মূলত দলীয় সরকার। গণতন্ত্রের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে রাজনৈতিক দল ব্যবস্থার উপর। রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় নেতার নেতৃত্বে। গণতন্ত্রের সফলতা ও ব্যর্থতা নির্ভর করে রাজনৈতিক দল ব্যবস্থার উপর, আর রাজনৈতিক দলগুলো পরিচালিত হয় নেতার নেতৃত্বে। রাজনৈতিক দলের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কিরকম বৈশিষ্ট্য? 1 নাম্বার হচ্ছে সংঘবদ্ধ জনসমষ্টি। আমি যদি রাজনৈতিক দলের কিছু বৈশিষ্ট্য দেখি, 1 নাম্বার হচ্ছে সংঘবদ্ধ জনসমষ্টি। সংঘবদ্ধ জনসমষ্টি। সংঘবদ্ধ জনসমষ্টি। 2 নাম্বার হচ্ছে ক্ষমতা লাভ। অর্থাৎ সংঘবদ্ধ জনসমষ্টি মানে হচ্ছে একদল লোক। এটা তো আমাদের সংজ্ঞাতে বলা ছিল যে একদল লোক বা এক গোষ্ঠী লোক বা লোকের একটি গোষ্ঠী। একজনকে দেওয়া হবে না, একটা সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ লোক দরকার। 2 নাম্বার হচ্ছে ক্ষমতা লাভ। ক্ষমতা লাভ রাজনৈতিক দলের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতা লাভ। 3 নাম্বার হচ্ছে সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি। সুনির্দিষ্ট আদর্শ, সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি। সুনির্দিষ্ট আদর্শ ও কর্মসূচি অর্থাৎ এদের নির্দিষ্ট একটা আদর্শ থাকবে, এজেন্ডা থাকবে। দলটা কি উপায়ে পরিচালিত হবে, ক্ষমতায় গিয়ে তারা দেশে কি করতে চায়, তারা কি সমাজতন্ত্র কায়েম করতে চায় নাকি গণতন্ত্র কায়েম করতে চায়, তাদের একটা সুনির্দিষ্ট আদর্শ থাকবে। যেমন আওয়ামী লীগ, বিএনপি এরা হচ্ছে কি গণতান্ত্রিক, এবং সমাজতন্ত্র কায়েম করার জন্য কিছু দল কাজ করে। জাসদ, বাসদ, কমিউনিস্ট পার্টি, সাম্যবাদী দল, লেবার পার্টি, এরা হচ্ছে সমাজতন্ত্রকে কায়েম করতে চায়। অর্থাৎ ওই দলগুলি যদি কোনোদিন বাংলাদেশে ক্ষমতায় আসে তাহলে তারা চাইবে বাংলাদেশকে সমাজতান্ত্রিক দেশ হিসেবে গড়ে তোলার জন্য।
তারা চেষ্টা করবে সমাজতন্ত্রকে আরো প্রতিষ্ঠিত করার জন্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব। প্রাতিষ্ঠানিক কাঠামো, প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব। প্রাতিষ্ঠানিক কাঠামো ও নেতৃত্ব অর্থাৎ এটা নির্দিষ্ট একটা কাঠামো থাকবে। কিছু বলবা? হ্যাঁ, ওই আপনি যে এগুলো আর কি নোট করে দিচ্ছেন, ওগুলো তো সেটে পাওয়া যাচ্ছে না, তাড়াতাড়ি তুলতে পারতেছি না। আমি এখনো ইয়া করি নাই, ওই সেন্ড করি নাই, আমি ও লিখতেছি আচ্ছা কেবল, আচ্ছা। একসাথে সেন্ড করবো আর কি। ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ স্যার। প্রাতিষ্ঠানিক কাঠামো নেতৃত্ব। 5 নম্বর হচ্ছে নির্বাচন সংক্রান্ত কাজ। নির্বাচন সংক্রান্ত কাজ। নির্বাচন সংক্রান্ত কাজ রাজনৈতিক দলের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, জয় লাভ করার চেষ্টা করবে, ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে, ক্ষমতায় গিয়ে তাদের যে এজেন্ডা, আদর্শ, কর্মসূচি সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে। তার মানে তারা হবে নির্বাচনমুখী দল, নির্বাচনমুখী জনগোষ্ঠী। এবং যদি বাংলাদেশে পরপর কোনো দুইটা নির্বাচন, পরপর একটা না দুইটা নির্বাচনে যদি কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ না করে, তাহলে কি হয়, ওই রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল হয়ে যায়। যেমন আমরা দেখেছি 2014 সালে নির্বাচনে যখন বিএনপি অংশগ্রহণ করে নাই, তখন 18 সালের নির্বাচনে কিন্তু, জাতীয় নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করতে বাধ্য ছিল। না হলে কি হইতো, পরপর দুইটা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করলে তাদের নিবন্ধন বাতিল হয়ে যেত। এই জন্য 18 সালের নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল বাধ্য হয়ে, 24 নির্বাচনে আবার অংশগ্রহণ করে নাই, এরকম ছিল। আচ্ছা, এবার আসি রাজনৈতিক দল সমূহের নিবন্ধন আইন। আচ্ছা, বর্তমানে কতটা নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে? স্যার, 51টি। আমি তো দেখলাম 60টা নিবন্ধিত দল, অনলাইনে তো 60টা দেখাচ্ছে, 60। এর মধ্যে একটা স্থগিত, আওয়ামী লীগ, আর 59টা চলমান, এরকম দেখাচ্ছে। স্যার, 5ই আগস্টের পরে তো অনেকগুলোই নিবন্ধিত হয়েছে রাজনৈতিক দল, যার জন্য হ্যাঁ, অনেকটা। এই জন্যই হয়তো বেড়েছে সংখ্যাটা। হ্যাঁ, আগে জানা ছিল 48টি ছিল আগে। হ্যাঁ। আচ্ছা, রাজনৈতিক দল নিবন্ধিত হতে হলে, আগ্রহী হলে কি করতে হবে? দরখাস্ত দাখিলের পূর্ববর্তী 2টা সংসদ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে কমপক্ষে 1টি আসন লাভ করতে হবে, এবং যে নির্বাচনে অংশগ্রহণ করবে সেখানে মোট প্রদত্ত ভোটের 5% ভোট লাভ করতে হবে তাকে। স্যার, জি। মানে আমি যদি নির্বাচন কমিশনের নিবন্ধনই না পাই, তাহলে সেক্ষেত্রে হুম। আমি প্রতীক বরাদ্দ কিভাবে পাবো? আর মানে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিভাবে করবো? ওই যে প্রথম শর্তটা। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তোমার ইয়া লাগে না, নিবন্ধন লাগে না, প্রথম কথা। কারণ জামাত তো অনেক আগে থেকে নির্বাচন করে আসতেছে, জামাতের নিবন্ধন তো এখনো নাই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, নির্বাচনী প্রতীক সম্ভবত আমার মনে হয় যেটা আর কি ইয়া লাগে না, ওই নিবন্ধন লাগে না। পরবর্তীতে তুমি হচ্ছে নিবন্ধনের পরে, যখন তুমি নিবন্ধিত হইবা, তখন তোমাকে এই প্রতীক দিতেও পারে, নাও দিতে পারে। এটা হচ্ছে নির্বাচন কমিশনের ব্যাপার। যেমন আমরা দেখেছি যে এনসিপির বিষয়ে যেটা হইলো। যে তাদের কয়েকটা প্রতীক প্রথমে চেঞ্জ করে দেওয়া হয়েছিল, মানে প্রথমে হ্যাঁ, যেসব প্রতীক ছিল, তো
মানে তাদের দাবিটার সাথে একটু অন্যান্য দলের একটু সাংঘর্ষিক একটা ব্যাপার স্যাপার ছিল, যে জন্য হচ্ছে আহ দেওয়া হয় নাই। অন্যান্য দলের হতে পারে জাতীয়, কারণ তারা চাইছিল জাতীয় ফুল শাপলা আর কি। তো অনেকে মনে করলো যে এটা যেহেতু জাতীয় ফুল, এটা দেয়া ঠিক হবে কিনা, এই আর কি। কিন্তু আচ্ছা যাই হোক, এরকম আর কি, তোমার নিবন্ধনের প্রয়োজন হয় না নির্বাচন করতে। এই জন্য এখানে বলা আছে যে নিবন্ধিত হতে হলে কমপক্ষে কমপক্ষে পূর্ববর্তী দুইটা নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং দলীয় প্রতীক নিয়ে নির্বাচনটা করতে হবে। করার পরে কমপক্ষে একটা আসন লাভ করতে হবে। তখন ভাই, আমি আপনাকে হোস্ট করে দিয়েছি, হ্যাঁ। আমার একটু জি বের হতে হচ্ছে। আমি আশা করি ক্লাস শেষ হওয়ার আগে আবার ব্যাক করবো। যদি ব্যাক করতে না পারি, তাহলে আপনি জি, একটু ক্লাসটা এন্ড করে দিন, কেমন? ওকে ভাই, সমস্যা নেই। ওকে, জি, সালাম আলাইকুম। আচ্ছা, এখন তোমরা বলো তো, যে নুরুল হক নূরের যে জিওপি গণ অধিকার পরিষদ, হ্যাঁ, এটা কত সালে নিবন্ধন পেয়েছে? গণ অধিকার পরিষদ জিওপি এটা নিবন্ধন পেয়েছে কত সালে? স্যার 2024 স্যার 26 সালে। হুম, 2024 সালের 2রা সেপ্টেম্বর। 2024 সালের প্রতীক, তাই না? এখন 24 সালের আগে নূর কি দুইটা নির্বাচনে অংশগ্রহণ করেছিল, বা নির্বাচন না করে স্যার, থাকলে কোনো আসন পেয়েছিল? কোনো আসন না স্যার, পেয়েছিল? তাহলে এটা কেমনে কি হইলো? স্যার এটা কি বিশেষ বিবেচনায় উত্তীর্ণ আমি করানো জানি হয়েছে? না, বিশেষ বিবেচনা, বিশেষ বিবেচনা আবার কি? বিশেষ স্যার বিবেচনা কেন নূরের আবার? স্যার নূরের সাথে যারা ছিল এই যে রাজনৈতিক দল গঠনে, তাদের মধ্যে হুম, কেউ হয়তো ছিল। কিন্তু এটা প্রতিষ্ঠাতা হিসেবে তো একমাত্র নূরকে দেখায়। কেন, জুনায়েদ সাকি তো আছে। জুনায়েদ সাকি তো তার দলের না। জুনায়েদ সাকি ও তো আর একটা সরি, আছে। প্রতিষ্ঠাতা হিসেবে সে, কিন্তু রাজনৈতিক দল মানে অর্থাৎ পার্লামেন্ট সদস্য হয়তো অন্য কেউ ছিল সহযোগী। নাহলে তো সংবিধানে বাইরে তো আর সম্ভব না। আর তার উপরে তো সম্পূর্ণ বিরোধী দল ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ। সেটা, এগুলো তো এখন কেমনে কি এটা? আর নয়তো আওয়ামী লীগের কোনো এমপি বা স্বতন্ত্র কোনো এমপির থেকে সে ওই যে 5% ভোট বা একজন সংসদ সদস্যের যে একটা সমর্থন সেটা পেয়েছিল হয়তো। হইতে পারে। জুনায়েদ সাকির আলাদা দল আছে, এমন হইতে পারে যে নূরের সাথে অন্য যারা ছিল এই কমিটিতে, তারা হয়তো ইলেকশন করেছিল এবং কোনো একটা সিট পেয়েছিল, এমনটা হইতে পারে। কারণ আইনের তো ফাঁক ফোকর অবশ্যই থাকে। স্যার আইন যে ঠিক একেবারে লঙ্ঘন হয়, বিষয়টা সেটা এরকম না। যদি সেটা যদি বলা হয় তাহলে তো একটাই নির্বাচন মানে অ্যাটেন্ড করেছিল, সেটা হচ্ছে 2018 সালেরটা আর কি। এখানে না, দুইটারটা তো এমনও কেন এমনও তো? এমনও হইতে পারে যে নূরের সাথে যারা ছিল, সিনিয়র অনেক নেতৃবৃন্দ ছিল না স্যার নূরের 24-এর সাথে, নির্বাচনে তো তাদের মধ্যে, অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ 24 হইতে পারে, 18 24-এর হইতে পারে। নির্বাচন তো জানুয়ারি মাসে হয়েছিল। 24 সালের, হ্যাঁ, জানুয়ারি 7 তারিখ। হ্যাঁ, তাহলে তো ওটাই অংশগ্রহণ হইতে করতে পারে, পারে তার দলের যারা সদস্য তাদের মধ্যে। এটা হইতে পারে। 18 সালে তো ইয়া ইয়া বিপিনুর তো সে তো ওই যে ছাত্র ছিল, ডাকসুর বিপি ছিল হুম, তখন। 18 সালে। হুম, হুম, তখন তো সে ওই যে সম্পূর্ণ আন্দোলনের উপর ছিল ডাকসু নিয়ে। তো হুম, 24-এ হয়তো তার সহযোগী থেকে কেউ, অথবা 24-এ যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তাদের মধ্যে থেকে কেউ তার সমর্থন করছে। এটা হইতে পারে। হ্যাঁ, এভাবেই তো হয়েছে। তো তথ্য পেলাম হচ্ছে মানে 2024-এ 18-তে মাহমুদুর রহমান
মান্নার যে দল ছিল তাদের একটা গ্রুপের সমর্থনে আর কি এই গ্রুপ পার্টিটা দাঁড় করাইছে আর কি। কোনো একটা সিস্টেম তো অবশ্যই আছে, কোনো একভাবে আইনের ফাঁক ফোকর দিয়ে সে হয়তো নিবন্ধন পেয়েছে। যাই হোক, আমাদের প্রথম কথা ছিল যে 1 নাম্বার যে শর্তটা, সেই শর্তটা জানা আর কি, বিষয়টা এই। আচ্ছা, তারপরে মোট প্রদত্ত ভোটের 5% পেতে হবে। দ্বিতীয়টা হচ্ছে একটা সক্রিয় কেন্দ্রীয় দপ্তর থাকতে হবে এবং 1/3 মিনিমাম 1/3 জেলায় কার্যকর জেলা দপ্তর থাকতে হবে। আরেকটা বিষয়, সকল কমিটিতে শতকরা 33% সিট মহিলাদের জন্য রাখতে হবে। অর্থাৎ যদি 100 সদস্য বিশিষ্ট কমিটি হয়, সেখানে 33 জন মহিলা থাকবে বিভিন্ন পদে। এখন বাংলাদেশে এটা ফলো করা হচ্ছে কিনা, এটা ফলো করাটা তো খুব কঠিন। যাই হোক, স্যার করে হয়তো, তবে ওই যে ফাঁকর ফোকর কিছু পদ আছে ওগুলো মহিলাদেরকে দিয়ে রাখে, যাতে যেগুলো হিসাবের ফর্ম মধ্যে যাতে ঠিক শুধু থাকে। হিসাবের জন্য, হ্যাঁ, চোখের সামনে পড়ে না, হ্যাঁ, শুধু হিসেবের হিসাবের জন্য। জন্য দেয়া রাখে, দেওয়ার জন্য দেয়া আর কি, এটা হইতে পারে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ফর্ম ঠিক রাখার জন্য। এরপরে নিবন্ধীকরণে বাধা। তিনি কি কি কারণে অযোগ্য হবে? যদি দলের গঠনতন্ত্রের উদ্দেশ্য থাকে, এটা যদি সংবিধানের কোনো অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে এটা তোমার নিবন্ধন করা যাবে না। ধর্ম, বর্ণ, গোত্র, ভাষা, লিঙ্গ ভেদে যদি কোনো বৈষম্য প্রতীয়মান হয়, তাহলে সেটা নিবন্ধিত হবে না। নাম, পতাকা, সিল বা অন্য কোনো কর্মকাণ্ড দ্বারা যদি কোনো ধর্মীয় বা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় বা হবার সম্ভাবনা থাকে, তাহলেও এটা হবে না। এরকম কিছু দেয়া আছে আর কি, আহ নিবন্ধনের বাধা। নিবন্ধন বাতিল হইতে পারে অনেক কারণেই। যাই হোক, এর মধ্যে একটা হচ্ছে যদি দল বিলুপ্ত ঘোষণা করে দেয়, তাহলে হইতে পারে। যেমন বা প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী হয়েছে মুসাবির শমশেরের ছেলে, নাম কি? ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ এত বড় একটা পদ পেয়েছে, তার কারণ হচ্ছে গিয়া, ববি হাজ্জাজ কিন্তু প্রথমে ছিল জাতীয় পার্টির যে এরশাদ, HM এরশাদের উপদেষ্টা ছিল। তারপরে ওখান থেকে বের হয়ে গিয়ে সে নিজে একটা দল গঠন করে, তারপরে বিএনপির সাথে মিশে সে তার দল বিলুপ্ত করে দেয়। তার দল বিলুপ্ত করে দিয়ে বিএনপির সাথে মিশে, যার ফলে বিএনপি কিন্তু তারে মূল্যায়ন করে, তাকে প্রতিমন্ত্রী পদ দেয়। এই যে যেহেতু তার দল বিলুপ্ত করে দিয়ে বিএনপিতে এসে পড়ছে। যেমন রাশেদ খান, সেও কিন্তু তার দল বিলুপ্ত করে নাই, কিন্তু সে পদত্যাগ করেছে। জিওপি, গণপরিষদ অধিকার থেকে পদত্যাগ করে সে বিএনপিতে গিয়েছে এবং ভালো একটা পদ এখন পেয়েছে। এরকম যদি হয়, তাহলে দলের নিবন্ধন বাতিল হবে। যদি কোনো রাজনৈতিক সরকার নিষিদ্ধ করে দেয়, তাহলে বাতিল হবে। কমিশনে 3 বছর পর পর দলের তথ্য কমিশনে পাঠাইতে হয়। নির্বাচন কমিশনে যদি পরপর 3 বছর, মানে প্রতি বছর পাঠাইতে হয়, যদি একটানা 3 বছর ব্যর্থ হয়, তাহলে তার নিবন্ধন বাতিল হয়ে যাবে। রাজনৈতিক দলটি পরপর 2টি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করলে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং যেটার জন্য বিএনপি কিন্তু 2018 সালে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিল। 14 সালে যেহেতু করে নাই, 18 সালে যদি অংশগ্রহণ না করতো, তাহলে তাদের নিবন্ধন অটোমেটিক বাতিল হয়ে যেত। ঠিক আছে। এই যে এগুলো হচ্ছে রাজনৈতিক নিবন্ধিত দল, মানে এটা হচ্ছে এটা আর কি, আমার নিজের যে একটা স্লাইড আছে সেটা। আচ্ছা, কোথায় ছিলাম, কোথায় যাব? তারপরে হচ্ছে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ 1972।
রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, পিআরও, আরপিও, রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার, আরপিও, জাতীয়, এটা হচ্ছে বিষয়টা কি, জাতীয় সংসদ নির্বাচনের নিয়ম কানুন সংক্রান্ত প্রধান আইন, এটা প্রণীত হয় 1972 সালে। এটা সংশোধন করে নির্বাচন কমিশন। বিধি অনুসারে প্রতিটি দলে নারী সদস্য থাকতে হবে 33%। মোট সংশোধন হয়েছে 17 বার, এবং সর্বশেষ যে সংশোধনী সেটা হচ্ছে ইভিএম ব্যবহার করা হয়েছে। আচ্ছা, 2018 সালের হিসাব অনুযায়ী, আচ্ছা এটা হচ্ছে 39টা দল, এটা মনে হয়েছিল আর 2-3 বছর আগে। রাজনৈতিক দলের যে নিবন্ধন প্রক্রিয়া, এটা শুরু হয় কত সাল থেকে? 2008 সাল থেকে। রাজনৈতিক দলের যে নিবন্ধন প্রক্রিয়া, এটা শুরু হয় 2008 সাল থেকে। এ পর্যন্ত নিবন্ধন বাতিল হয় 5টা দলের। কোন কোন 5টা দল কে বলতে পারবা? স্যার, ফ্রিডম পার্টি। হ্যাঁ, 1 নম্বরে ফ্রিডম পার্টি। আর কি? তারপর 1 নম্বরে দিলাম ফ্রিডম পার্টি। ফ্রিডম পার্টি। আর 2 নম্বর কি? জামাত ইসলাম। জামায়াত ইসলাম। জামাত ইসলাম 3 নম্বরে জাগপা, বর্তমানে জাতীয় গণতান্ত্রিক পার্টি। বর্তমানে আওয়ামী লীগ। আওয়ামী লীগেরটা স্থগিত, এটা এখনো বাতিল হয় নাই, বুঝতে পারছো? জি স্যার। জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাগপা। তাহলে প্রগতিশীল গণতান্ত্রিক দল। জাগপা এই দলটা কার জানো? জাতীয় গণতান্ত্রিক পার্টি। এই দলটা হচ্ছে তোমার বর্তমানে রাশেদ প্রধান, খুব একজন আলোচিত নেতৃত্ব না? রাশেদ প্রধান নাম শুনেছো? জি স্যার। এই রাশেদ প্রধানের বাবার নাম কি? রাশেদ প্রধানের বাবার নাম হচ্ছে শফিউল আলম প্রধান। শফিউল আলম প্রধান 1980 সালে এই জাগপা দল গঠন করে। 2008 সালে নিবন্ধন পায় এবং 2021 সালে এটা নিবন্ধন বাতিল হয়। এটার বর্তমান চেয়ারম্যান হচ্ছে তাসমিয়া প্রধান। আচ্ছা, এই শফিউল আলম প্রধান হচ্ছে এক সময় ছাত্রলীগের সেক্রেটারি ছিল, কেন্দ্রীয় সেক্রেটারি। 1974 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে 7 মার্ডার হয়, 7 জনকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছিল। ঠিক আছে, মহসিন হলের 7 মার্ডার, নেটে সার্চ করলে আসবে যে মহসিন হলের 7 মার্ডার। 1974 সালের 4 এপ্রিল মহসিন হলে 7 জন ছাত্র নেতাকে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছিল। এইটার মূল আসামিটা ছিল এই শফিউল আলম প্রধান। তৎকালীন সময়ে শফিউল আলম প্রধান ছিল বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি, বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি। তখন শফিউল আলম প্রধানকে অ্যারেস্ট করা হয় এবং তাকে ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়। পরে শফিউল আলম প্রধানের মুক্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত 50 জন শিক্ষক অপরাজয় বাংলার নিচে মানববন্ধন করেছিল, আওয়ামী মাইন্ডেড যারা। দলীয় কোন দলের কারণে শফিউল আলম প্রধান এটা করেছিল?
শফিউল আলম প্রধান কারাগারে থাকার পরে এর মধ্যে মুজিব হত্যাকাণ্ড হয়ে যায়, তখন জিয়া রহমান ক্ষমতায় এসে এই শফিউল আলম প্রধানকে জেল থেকে বের করে, এবং তারপরে সে হচ্ছে ওই জাগপা গঠন করে, জাতীয় গণতান্ত্রিক পার্টি। এবং এটা কিন্তু দীর্ঘদিন বিএনপির সাথে জোটে ছিল, দীর্ঘদিন দীর্ঘদিন বিএনপির সাথে জোটে ছিল। সম্প্রতি বিএনপির জোট থেকে বের হয়ে যায় এবং জামাতের সাথে জোট করে ওই শফিউল আলম প্রধানের ছেলে রাশেদ প্রধান। এটা হচ্ছে সেই জাগপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি। আচ্ছা, তারপরে হচ্ছে ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন। ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, এটা হচ্ছে 4 নম্বর দল। এইটারও নিবন্ধন বাতিল হয়। 5 নম্বর দলটা হচ্ছে প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি, পি ডি পি পিডিপি, প্রগতিশীল ডেমোক্রেটিক পার্টি। এই 5টা দলের হচ্ছে নিবন্ধন বাতিল হয়ে যায়। আচ্ছা, এই যে ফ্রিডম পার্টি বললাম, এই ফ্রিডম পার্টির কাহিনী কি? ফ্রিডম পার্টির কাহিনীটা হচ্ছে, ফ্রিডম পার্টি গঠন করা হয়েছিল 1980-র দশকে। 1975 সালের 15ই আগস্ট শেখ মুজিব হত্যাকাণ্ডের পরে যারা হচ্ছে দেশ ত্যাগ করেছিল, খুনি, তারা লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির আশ্রয় থেকে তারা আবার বাংলাদেশে আসে। 80-র দশকে এসে হোটেল শেরাটনে একটা বড় সাংবাদিক সম্মেলন করে, সেখানে তারা ফ্রিডম পার্টি গঠন করে। বর্তমানে ফ্রিডম পার্টি এটা নাই নাইয়ের মতো অবস্থা আর কি। ফ্রিডম পার্টির যে প্রধান, সে হলো ওই যে কর্নেল ফারুকের ছেলে, কর্নেল ফারুক রহমানের পুত্র কর্নেল তারিক রহমান বর্তমানে হচ্ছে ফ্রিডম পার্টির চেয়ারম্যান, সে দেশের বাইরে থাকে। এই হলো অবস্থা। আচ্ছা, তারপরে আসি নিবন্ধিত দল 41টা, এটা 22 সালের কথা। এখন প্রায় 60টার মতো আমি অনলাইনে পেয়েছি, 60টা। এর মধ্যে আওয়ামী লীগেরটা স্থগিত। এবার যদি আছি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী দল সংখ্যা। সর্বশেষ যে নির্বাচনটা হয়, এটা হচ্ছে, দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার। সর্বশেষ নির্বাচনটা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026 সালের 12 ফেব্রুয়ারি, যেখানে ভোট পড়ে 59.44% এবং এখানে বিএনপি জোট 245টি আসন নিয়ে সরকার গঠন করে। তাহলে রাজনৈতিক দল, কয়টা রাজনৈতিক দল অংশগ্রহণ করে? 51টা। ত্রয়োদশ জাতীয় সংসদ 2026, 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। এটা লিখে ফেলো, আমি লিখে দেই। 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। আচ্ছা, তারপরে আসি বাংলাদেশ ছাত্রলীগ। এগুলো এখন পড়ানোর কোনো দরকার নাই, এগুলো সম্ভবত আসবে না। এবার আসি কাকমারি সম্মেলন। কাকমারি সম্মেলন এটা একটা সাংস্কৃতিক আন্দোলন ছিল, যেটা 1957 সালে একটি তাৎপর্যবাহী জাতীয় সম্মেলন
পরবর্তীতে এটা পাকিস্তানের বিভক্তি এবং স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে বিশেষ অবদান রাখে। 57 সালের 7 তারিখে টাঙ্গাইল জেলার সন্তোষের কাকমারিতে এটা শুরু হয়। এটার সভাপতিত্ব করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, আর প্রধান অতিথি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হয়েছিল 57 সালের 7 ফেব্রুয়ারি টাঙ্গাইল জেলা সন্তোষের কাকমারিতে। এটা সভাপতিত্ব করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, প্রধান অতিথি হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আয়োজক ছিল আওয়ামী লীগ। আচ্ছা, এখানে ভাসানী পাকিস্তান শাসকদের হুঁশিয়ারি করে বলেছিলেন যদি পূর্ব পাকিস্তানে শোষণ অত্যাচার চালু থাকে তাহলে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাতে বাধ্য হবে। অর্থাৎ এটাও একটা স্বাধীনতার একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল এখানে। এখানে ভাসানী পাক মার্কিন সামরিক চুক্তি নিয়ে অনেক বিরোধিতা করেছে। পাক মার্কিন সামরিক চুক্তি যেটা, এটা সম্পাদিত হয় 1954 সালের মে মাসের 9 তারিখ। পাক মার্কিন সামরিক চুক্তি সম্পাদিত হয় 1954 সালের মে মাসের 9 তারিখ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে যখন কোল্ড ওয়ার চলমান রয়েছে সারা বিশ্বে, অর্থাৎ আমেরিকাপন্থী এবং রাশিয়াপন্থী বিশ্ব দুইটা ভাগে বিভক্ত, তখন কমিউনিজম ঠেকানোর জন্য, কমিউনিজম যে সিস্টেমটা সমাজতন্ত্র, সেটাকে ঠেকানোর জন্য কৌশল হিসেবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সামরিক অস্ত্র এবং আর্থিক সহায়তা দেওয়া শুরু করে এবং পাকিস্তানের যে রাজনীতি এটাকে ক্যাপচারে নিয়ে নেয়, যেন এখানে সমাজতন্ত্র ঢুকতে না পারে। তার কারণ হচ্ছে শেখ মুজিব ছিলেন অনেকটাই সমাজতন্ত্রের প্রতি দুর্বল, মাওলানা ভাসানী ছিলেন সমাজতন্ত্রের প্রতি দুর্বল। পাকিস্তান পাকিস্তানের গুরুত্বপূর্ণ নেতাদের মধ্যে তো মাওলানা ভাসানী, শেখ মুজিব এরা ছিলেন। আমেরিকা লক্ষ্য করলেন যে এই শেখ মুজিব এবং মাওলানা ভাসানী, এদের দ্বারা যদি আবার এই পাকিস্তান প্রভাবিত হয়ে কমিউনিজমকে টেনে আনার চেষ্টা করে তাহলে তাদের জন্য সমস্যা, কারণ তারা চাচ্ছে সারা বিশ্বে গণতন্ত্রকে ডেভেলপ করার জন্য। তো এই চুক্তিটা করেছিল 1954 সালের মে মাসের 9 তারিখ। মাওলানা ভাসানী এই কাকমারি সম্মেলনে এই পাক মার্কিন সামরিক চুক্তির অনেক বিরোধিতা করে। তারপরে আসি, সম্মেলনের প্রধান এজেন্ডা ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন ও বৈদেশিক নীতি। ফলাফল কি? ঢাকায় ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ প্রতিষ্ঠা। ন্যাপ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1900 সম্ভবত 58 সালে, 1 বছর পরেই। এই যে এখানে যে বলছিল যে পাক মার্কিন সামরিক চুক্তি, হ্যাঁ, এগুলো যখন বলা হয়েছিল তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার, যেমন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এরা আবার এই কথাটা মানতে পারছিলেন না। তখন দলের ভিতরে যখন সমস্যা শুরু হয়ে যায় মাওলানা ভাসানীর সাথে অন্যান্য নেতাদের, তখন মাওলানা ভাসানী আওয়ামী লীগ থেকে বের হয়ে এসে 58 সালের দিকে তিনি ন্যাপ গঠন করেন, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, এটা প্রতিষ্ঠা করে। 67 সালে এসে আবার এই ন্যাপ ভেঙে যায়, 2 ভাগে বিভক্ত, মুজাফফর নেপ আর ভাসানী নেপ। ভাসানী ছিলেন চীনপন্থী আর মুজাফফর ছিলেন রাশিয়াপন্থী। এই জন্য 67 সালে এসে ভাসানী নেপ এবং মুজাফফর নেপ নামে 2টা নেপ প্রতিষ্ঠিত হয়। আচ্ছা, এখানে বিএনপি নিয়ে একটু আলোচনা করা দরকার।
আচ্ছা, বিএনপির বর্তমান চেয়ারপারসন তারেক রহমান, মহাসচিব রুহুল কবির রিজভী দুজনেই ভারপ্রাপ্ত। প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, প্রতিষ্ঠা 1 সেপ্টেম্বর 1978। এদের ভাবাদর্শ কি? সৃষ্টিকর্তার উপর পূর্ণ বিশ্বাস ও আস্থা, বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার। আর স্লোগান হচ্ছে বাংলাদেশ জিন্দাবাদ, নির্বাচনের প্রতীক ধানের শীষ। এবার আসি বিপি নুরেরটা নিয়ে। বিপি নুরের দলের নাম কি? গণ অধিকার পরিষদ, জিওপি। তাদের প্রতীক কি? ট্রাক। বিপি নুর হচ্ছে প্রতিষ্ঠাতা। এটার এখন সাধারণ সম্পাদক কে? সাধারণ সম্পাদক হচ্ছে হাসান আল মামুন। আগে সাধারণ সম্পাদক ছিল রাশেদ খান, তিনি যেহেতু পদত্যাগ করে বিএনপিতে চলে গিয়েছেন, এখন এটার সেক্রেটারি, ভারপ্রাপ্ত সেক্রেটারি হাসান আল মামুন, আমার মহসিন হলের ছোট ভাই এবং আমার নেত্রকোনার ছোট ভাই হাসান আল মামুন। যাই হোক, দলটা প্রতিষ্ঠা হয়েছে 21 সালে, নিবন্ধিত হয়েছে 24 সালের 2রা সেপ্টেম্বর। এই যে ফ্রিডম পার্টি, আমরা এটা নিয়ে আলোচনা করেছিলাম। এখানে কি লেখা আছে? এই বীর যোদ্ধারাই একদিন দেশকে বাঁচিয়েছিল, আমরা তোমাদের ভুলবো না। অর্থাৎ এদেরকে যখন ফাঁসি দেওয়া হয়, তখন ফ্রিডম পার্টির পক্ষ থেকে এই ব্যানারটা বানানো হয়েছিল, এই বীর যোদ্ধারাই একদিন দেশকে বাঁচিয়েছিল, আমরা তোমাদের ভুলবো না। 28 জানুয়ারি জুডিশিয়াল মার্ডার ডে, এই দিন হয়তো ওদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল। এই যে শফিউল আলম প্রধান, 1974 সালের 4 এপ্রিল, 4 এপ্রিল ছাত্রলীগের ওপর। এটা এটা এতক্ষণ কাহিনী তো এটারই বললাম। আচ্ছা, এই সেই। তারপরে তিনি 80 সালে এসে জাগপা গঠন করেন। হ্যাঁ, এই সেই শফিউল আলম প্রধান, তার ছেলে হলো গিয়ে রাশেদ প্রধান, বর্তমানে জামাতের সাথে জোটে রয়েছে। তারপরে আসি আওয়ামী লীগ। আওয়ামী লীগের আলোচনা দরকার নাই। এটা যেটা, এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, এবং এখানে বলা হয়েছে এই যে এটার কথা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এটা গঠন করা করেছিল মানবেন্দ্র নারায়ণ লারমা। এটা গঠন করেছিল। এটা কেন গঠন করেছিল? এটা গঠন করেছিল 1971 সালে মুক্তিযুদ্ধের পর পাহাড়িরা কিছু দাবি দাওয়া নিয়ে বাংলাদেশ সরকারের সাথে আলোচনায় আসে। বাংলাদেশ সরকার তাদের যে দাবি দাওয়া ছিল সবগুলোর সাথে একমত হতে পারে নাই, কিন্তু বলেছিল যে আমরা চেষ্টা করব সর্বোচ্চ যেন পাহাড়িরা ভালো থাকে। তার পরবর্তীতে এই সরকারের আশ্বাসে সন্তুষ্ট হতে না পারে মানবেন্দ্র নারায়ণ লারমা স্যার। হ্যাঁ, কেউ কিছু বলছো? হ্যাঁ, আপনি কিছু বলছেন, শোনা যাচ্ছে না। ও আচ্ছা আচ্ছা, না, আচ্ছা, আমি যেটা বলছিলাম যে তখন বাংলাদেশ সরকারের যে যে প্রতিশ্রুতি, সেটার প্রতি তারা শ্রদ্ধাশীল না থেকে বা বিশ্বাস বা আস্থা না পেয়ে তারা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠন করে, এবং এটার একটা সশস্ত্র শাখা ছিল শান্তি বাহিনী। এই যে দেখো এখানে সশস্ত্র শাখা হচ্ছে শান্তি বাহিনী। এই সশস্ত্র শাখা কিন্তু বিভিন্ন সময়ে ওই বিজিবির সাথে, সেনাবাহিনীর সাথে বিভিন্ন সময় সংঘর্ষ হয়, এগুলো আমরা দেখে আসছি। আচ্ছা, পরবর্তীতে এই মানবেন্দ্র নারায়ণ লারমা মারা যাওয়ার পরে এটার এটার সভাপতি হয় তার ছোট ভাই সন্তু লারমা। ঠিক আছে, তার ছোট ভাই সন্তু লারমা হয় এটার সভাপতি। আচ্ছা,
আমরা জানি যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয় 1998 সালের ডিসেম্বর মাসে। 1998 সালে ডিসেম্বর মাসে তৎকালীন আওয়ামী লীগ ক্ষমতায় যখন ছিল তখন আওয়ামী লীগের সাথে এই যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি, এটার একটা সমঝোতা হয়, রফা দফা হয় যে আমরা এই দাবি চাই। সরকার বলছে ঠিক আছে, আপনাদের এই দাবি মেনে নেওয়া হবে। তখন এই যে সন্তুলার মা, এই ছবিটা উপরে ডান পাশের ছবিটা, এই সন্তুলার মা হচ্ছে শেখ হাসিনার সাথে সমঝোতা চুক্তি করে। ঠিক ওই সময়ে জনসংহতি সমিতির একটা অংশ তারা বলে যে না, আমরা এই চুক্তিতে ঐক্যমত্য নই। তখন এরা বের হয়ে আসে, তারা বের হয়ে এসে আলাদা একটা দল গঠন করে, নাম দেয় ইউপিডিএফ, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট, ইউপিডিএফ। এবং এটা গঠন করে হচ্ছে, এর নাম হচ্ছে বিকাশ বিকাশ আহ, আহ, বিকাশ হচ্ছে খিসু না এরকম একটা নাম, খিসু বিকাশ খিসু এরকম একটা নাম। উনি হচ্ছে এই ইউপিডিএফ গঠন করে। উনি আগে জনসংহতি সমিতি করত, কিন্তু জনসংহতি সমিতি যখন সরকারের সাথে চুক্তিতে যায় তখন তিনি চুক্তি না মেনে তিনি এসে ইউপিডিএফ গঠন করে। এবং এটা এখনো চলেই যাচ্ছে, জনসংহতি সমিতি, ইউপিডিএফ। কিছুদিন আগে 2017 সালের দিকে ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আর একটা দল হয়, যারা ইউপিডিএফ থেকে বের হয়ে যায় গিয়া ইউপিডিএফ গণতান্ত্রিক নামে আর একটা দল গঠন করে। বর্তমানে পাহাড়ে জনসংহতি সমিতি, ইউপিডিএফ এবং ইউপিডিএফ গণতান্ত্রিক নামে তিনটে দল, এবং তিনটার মধ্যে মারামারি লাগাতার, খুনাখুনি, হত্যা। 2 দিন পরে পরে পত্রিকা দেখবা যে ব্রাশফায়ারে অমুক মারা গেছে, তমুক মারা গেছে। এগুলো হচ্ছে ওই তিনটে দলের মধ্যে দলীয় কোন্দল এখনো লেগে আছে। ছাত্রলীগ এগুলা দরকার নাই, নৌকা দরকার নাই। এটার বিষয়ে পড়াইতে হবে। হ্যাঁ, স্যার বলো। স্যার কুকিচিন নামেও তো একটা দল আছে পাহাড়ে। কেএনএফ। কুকিচিংটা ওইরকম কিছু না, কুকিচিংটা ওইরকম কেএনএফ। কিছু না, এটা ছোট একটা দল। ওইটা হচ্ছে ওইরকম ভাবে যে তিনটা প্রধান দল বললাম, জনসংহতি সমিতি, ইউপিডিএফ গণতান্ত্রিক, ওগুলার মতো না। কুকিচিন হয়তো এটা সময়ের প্রেক্ষাপটে আসছে, আবার হয়তো কিছুদিন পরে থাকবে না। আর কুকিচিন তো একটা সন্ত্রাসী গোষ্ঠী। আর এই যে জি। এই তিনটা দল, এরা হচ্ছে পাহাড়িদের অধিকার আদায়ের সংগ্রামে লিপ্ত, অধিকার আদায়ের সংগ্রামে। ওরা কিন্তু নির্বাচন করে, ওই যে যে তিনটা দল বললাম না, ওরা কিন্তু নির্বাচন করে। ওই যে ওইখানে যে স্থানীয় ইউপি নির্বাচন হয়, উপজেলা পরিষদ নির্বাচন, ওইগুলোতে কিন্তু ওরা অংশগ্রহণ করে। ঠিক আছে। আর কুকি চিন্তা, ওরা হচ্ছে একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী, ওরা জি ওইরকম স্যার, দল না। বুঝতে পারছি স্যার। আচ্ছা, এবার আসি আওয়ামী লীগ নাই, বাকশাল। এবার আসি বাকশাল। বাকশাল গঠিত হয় 24শে ফেব্রুয়ারি 1975, এবং বাকশাল গঠন করার জন্য সংবিধানে একটা সংশোধনী আনা হয়েছিল। কততম সংশোধনী? 4র্থ সংশোধনী, 25শে জানুয়ারি 1975। 1975 সালে 25শে জানুয়ারি 4র্থ সংশোধনী হয়েছিল সংবিধানের। সেখানে বলা হয়েছিল যে বাংলাদেশে একটি মাত্র রাজনৈতিক দল থাকবে, বাকি সব দল নিষিদ্ধ হয়ে যাবে। যারা রাজনীতি করার আগ্রহ আছে তারা এই একটা দলের ব্যানারে এসে রাজনীতি করতে হবে। দলটার নাম কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ বা বাকশাল। এবং ওই দলটা গঠিত হয়েছিল তৎকালীন সময়ে 4টা দলের সমন্বয়ে: আওয়ামী লীগ, মুজাফফরনেপ, কমিউনিস্ট পার্টি এবং জাতীয় লীগ। এই 4টা দলের সমন্বয়ে গঠিত হয়েছিল। ওই সময়ে সকল পত্র পত্রিকা নিষিদ্ধ করা হয়েছিল, শুধুমাত্র 4টা পত্রিকা চালু ছিল। কোন কোন 4টা পত্রিকা চালু ছিল? ইত্তেফাক, ইত্তেফাক, বাংলাদেশ অবজারভার, অবজারভার, ইত্তেফাক, আর কি? প্রথম আলো বাংলাদেশ ছিল নাকি? টাইমস। না, প্রথম আলো তো প্রতিষ্ঠা হয়েছে 1998 সালে। বাংলাদেশ টাইমস, বাংলাদেশ টাইমস,
ইত্তেফাক, অবজারভার, বাংলাদেশ টাইমস, আর কি দৈনিক বাংলা। ঢাকা শহরে কিন্তু একটা মোড়ের নাম আছে, দৈনিক বাংলা মোড়। এই 4টা পত্রিকা বাদে বাকি সব পত্রিকা নিষিদ্ধ ছিল। এবং এই যে আহ বাকশাল, বাকশাল কিন্তু ডাক দিয়েছিল দ্বিতীয় বিপ্লবের। দ্বিতীয় বিপ্লব মানে কি? প্রথম বিপ্লবটা ছিল বাংলাদেশকে স্বাধীন করা, এবং দ্বিতীয় বিপ্লবটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত, সমৃদ্ধ এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করা ছিল এই দ্বিতীয় বিপ্লবের ডাক। এই স্যার দ্বিতীয় একটা প্রশ্ন বিপ্লবটা, ছিল। জি, এই প্রশ্ন, এই 4টা পত্রিকা কি মানে 100% আওয়ামীপন্থী ছিল? হয়তো আওয়ামীপন্থী ছিল, বা শেখ মুজিব পছন্দ করত, বা শেখ মুজিবের আশেপাশের লোকজন পছন্দ করত। তারা মনে করত যে এই 4টা পত্রিকার মাধ্যমেই যে নিউজগুলা প্রচারিত হবে সেগুলাই বাংলাদেশের মানুষের কানে যাবে, এবং তারা হয়তো সরকারের বিরুদ্ধে কোনো নিউজ ছাপাবে না। কারণ তৎকালীন সময়ে সরকার তো বিব্রত ছিল, নতুন একটা সরকার, দেশে মনে করে যে কোনো কিছু ঠিকঠাক নাই। 1971 সালের 16 ডিসেম্বরের আগে পাকিস্তান লুট করেছে, 16 ডিসেম্বরের পরে ভারত লুট করেছে। হ্যাঁ, তাহলে বাংলাদেশে তো তেমন একটা কিছু ছিল না। এখন এখানে সিরাজ শিকদার, তিনি ছিলেন একটা রাজনৈতিক দলের নেতা, জাসদ বা বাসদ। সিরাজ শিকদার সহ কমিউনিস্ট যে নেতাগুলা, ওই যে 9 নম্বর সেক্টরের যে কমান্ডার ছিল আব্দুল জলিল, এরা আহ, বিরোধী দল হিসেবে যা শুরু করেছে দেশে, সেক্ষেত্রে নতুন একটা দেশের দায়িত্ব নিয়ে শেখ মুজিবকে চালানোটা অনেক কঠিন হয়ে গিয়েছিল। এই মুহূর্তে সে হচ্ছে এই কাজটা করতে বাধ্য হয়েছিল। প্রায় মানে একনায়কতান্ত্রিক আর কি দেশ, একনায়কতান্ত্রিক দেশ, খুব একনায়কতন্ত্রের কাছাকাছি আর কি, একনায়কতন্ত্রের না হলেও ওইরকম কাছাকাছি। যেমন চীনে যে রাজনীতিটা হয়, চীনে কিন্তু একটা দল, চীনা কমিউনিস্ট পার্টি। রাজনীতি করবা সবাই ওইটার ভিতরে এসে রাজনীতি করো, কোনো সমস্যা নাই, অন্য কোনো দল করতে পারবে না, এরকম আর কি বিষয়টা। তো ওই সময় ওইটা করা হয়েছিল যে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, যারা করবা রাজনীতি তারা হচ্ছে এই দলের ভিতরে এসে রাজনীতি করো, এমপি হোক, মন্ত্রী হোক, উপজেলা চেয়ারম্যান হোক, ইউপি চেয়ারম্যান হোক, কোনো সমস্যা নাই, কিন্তু অন্য কোনো দল করা যাবে না। আর অন্য দল সব নিষিদ্ধ করা হয়। এই নিষিদ্ধ করার মধ্য দিয়ে কিন্তু পরবর্তীতে ওই সিরাজ শিকদারকে হত্যা করা হয়। কারণ দল তো নিষিদ্ধ হয়ে যায়, তখন তো সিরাজ শিকদার নিষিদ্ধ নেতা, হত্যা করা হয়েছিল। আর দ্বিতীয় বিপ্লবটা ছিল স্বাধীন, সার্বভৌম, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা মিশন। এটাই ছিল দ্বিতীয় বিপ্লব। এই দ্বিতীয় বিপ্লবটা মূলত দৈনিক বাংলা যে পত্রিকাটা, এইটার মাধ্যমে সারা বাংলাদেশে প্রচার করার চেষ্টা করে শেখ ফজলুল হক মনি, শেখ মুজিবের যে ভাগিনা শেখ ফজলুল হক মনি। সে হচ্ছে দৈনিক বাংলা পত্রিকার প্রধান সম্পাদক ছিল। এই পত্রিকার মাধ্যমে সে সারা বাংলাদেশে দ্বিতীয় বিপ্লব, বাকশাল, এগুলোর পক্ষে জনমত তৈরি করার চেষ্টা করেছিল। আচ্ছা, এবং এই যে বাকশাল গঠন, অর্থাৎ চতুর্থ সংশোধনীর 1 মাস পরে বাকশাল গঠন, এর কিছুদিন পরে শেখ মুজিব হত্যা, 6 মাস পরেই, 5.5 মাস পরেই শেখ মুজিব হত্যা। শেখ মুজিব হত্যার অন্যতম কারণ ছিল চতুর্থ সংশোধনী এবং বাকশাল গঠন, এই দুইটা ছিল তার হত্যার অন্যতম কারণ। রাজনৈতিক দলকে গণতন্ত্রের সন্তান বলেছেন ম্যাক্স ওয়েবার, বিরোধী দলকে বলা হয় ছায়া সরকার। মন্ত্রিসভা যৌথভাবে দায়বদ্ধ সংসদের কাছে। এই যে এটা একটু আগে বলেছি আমি, যে কোন নির্বাচনটা কত সালে হয়, এখানে একটু আগে দেখাইছি আমি, একটা চার্ট ছিল, তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো ইচ্ছা করলে। এই যে কোন নির্বাচনটা কত সালে হয়, এবং কে সরকার গঠন করে, এবং হচ্ছে আহ কতটি আসন নিয়ে সরকার গঠন করে, এটা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। ওকে, বেশিবার সরকার গঠনকারী দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ কতবার করেছে? 6 বার। বিএনপি করেছে 5 বার। সবচেয়ে ছোট সংসদ ছিল ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, যেটা হয়েছিল 1996 সালের
ফেব্রুয়ারি মাসের 12 তারিখ বা 15 তারিখ, ওই যে খালেদা জিয়া একা একাই নির্বাচন দিয়ে ফেলছিল, আর কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করে নাই। এখানে খালেদা জিয়া 300 আসনে নির্বাচিত হয়েছিল, তার দল বিএনপি 300 আসন পেয়েছিল। কিন্তু পরে বা আওয়ামী লীগ এবং জামাত দুই দল আর সাথে অন্যান্য দল এক লাগাতার আন্দোলন শুরু করে পরবর্তীতে খালেদা জিয়া সংসদ পদত্যাগ করে 11 দিন পর। এবং এই 11 দিনের মধ্যে হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অর্থাৎ ত্রয়োদশ সংশোধনী, সংবিধানের ত্রয়োদশ সংশোধনী করে 96 সালে। ওই সময়টাতে ওইটাতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করে পদত্যাগ করে। তার পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবার নির্বাচন হয় জুন মাসে, 1996 সালের জুন মাসে আবার নির্বাচন হয়, সংসদ, সপ্তম জাতীয় সংসদ নির্বাচন। সেখানে আবার শেখ হাসিনা ক্ষমতায় আসে এবং অনেক আসন পেয়ে, প্রায় 200 অনেক আসন পেয়ে। আচ্ছা, সবচেয়ে বেশি বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছে শেখ সেলিম 9 বার আর তুফাইল আহমেদ 9 বার। এই দুইজনই 9 বার, শেখ সেলিম এবং তুফাইল আহমেদ। এগুলো তো এখন পড়ার দরকার নেই, আসবে না। নির্বাচন কমিশন, বাংলাদেশ সংবিধানের 118 নং অনুচ্ছেদে নির্বাচন কমিশন সম্পর্কে বলা আছে, যেখানে মোট কমিশনার থাকবে 5 জন, এর মধ্যে একজন থাকবে প্রধান নির্বাচন কমিশনার আর বাকি 4 জন থাকবে নির্বাচন কমিশনার। পদের মেয়াদ হবে 5 বছর, তাদের দায়িত্ব গ্রহণের পর থেকে 5 বছর, আর এরা নির্বাচিত হবে রাষ্ট্রপতি কর্তৃক। এখন সম্ভবত এটা আর নাই, যে আগে যে আমরা এটা পড়তাম যে দেশের একমাত্র মহিলা নির্বাচন কমিশন কবিতা কানম, সম্ভবত পরে আরো মহিলা হয়েছে। এখন বলতে হবে দেশের নির্বাচন কমিশনার মহিলা কে কে ছিলেন। দুইজন, কবিতা খানম 17 থেকে 22, তারপরে হয়েছে তাহমিদা আহমেদ, তিনি 24 সাল থেকে এখনো রয়েছেন, বেগম তাহমিদা আহমেদ। দেশের ইতিহাসে মাত্র 2 জন মহিলা নির্বাচন কমিশনার, এক হচ্ছে কবিতা কানম, দুই হচ্ছে তাহমিদা আহমেদ। ঠিক আছে, দেশের ইতিহাসে এই 2 জন হচ্ছে মহিলা নির্বাচন কমিশনার। তারপর আসি স্মার্ট কার্ড পরিচয়পত্র। সহায়তা দিয়েছিল তৎকালীন সময়ে ফ্রান্স। স্মার্ট কার্ড তৈরি করে নির্বাচন কমিশনের, মেয়াদ হচ্ছে 10 বছর। স্মার্ট কার্ডের ডিজিট থেকে 10টি, ছবিসহ ভোটার তালিকা। এই যে এটা 2007 সালে করেছিল, এটার নাম হচ্ছে অপারেশন নবযাত্রা। অপারেশন নবযাত্রা, যেটা হচ্ছে ছবিসহ ভোটার তালিকা। ইভিএম, ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটা প্রথম সফলভাবে চট্টগ্রাম সিটি নির্বাচনে 2010 সালে ব্যবহার করা হয়েছিল। এবার আসি গণভোট। গণভোট হচ্ছে, একটা হচ্ছে প্লেবিসাইট আর একটা হচ্ছে রেফারেন্ডাম। প্লেবিসাইট কোনটা? যেটা হচ্ছে সাধারণ বা গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি জনমত যাচাই, এটা হচ্ছে গণভোট বা প্লেবিসাইট। আরেকটা রেফারেন্ডাম হচ্ছে রাষ্ট্রের আইন পরিষদ কর্তৃক, অর্থাৎ আইন পরিষদে একটা পাশ হয়েছে আইন কোনো বিতর্কিত বিলের উপর, এটার উপরে যখন জনগণের সমর্থন যাচাই করা হয় তখন এটা হয়ে যাবে রেফারেন্ডাম। দেশে গণভোট হয়েছে 3 বার, 2টা প্রশাসনিক আর শেষেরটা সাংবিধানিক।
প্রথমটা হয়েছিল জিয়াউর রহমানের আমলে নিজ শাসনকে বৈধ করার জন্য, জিয়াউর রহমান বৈধ কিনা এরকম 77 সালে। দ্বিতীয়টা হচ্ছে 85 সালে এরশাদ ক্ষমতায় থাকবে কিনা এরকম। তৃতীয়টা 91 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী আইন প্রস্তাব। এই তিনটা সংশোধনী, তিনটা গণভোট। স্ট্র ভোট কি? স্ট্র ভোট হচ্ছে একটা বেসরকারি ভোট। এই নির্বাচনের আগেও কিন্তু আমরা দেখেছি স্যার যে স্যার এই যে সর্বশেষ নির্বাচন হয়েছে, এই যে আপনার জুলাই অভ্যুত্থান, জুলাইয়ের যে দাবিগুলা এগুলা নিয়েও তো একটা গণভোট হয়েছে স্যার। হ্যাঁ, তা এটা তো ও আমরা আচ্ছা 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 আচ্ছা, তাহলে এখন পর্যন্ত গণভোট বাংলাদেশে এখন পর্যন্ত গণভোট কয়টা হয়েছে? এটা তাহলে চেঞ্জ হইতে পারে, তাই না? হবে স্যার তাহলে। কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত গণভোট হয়েছে 4টা হবে স্যার। 4টা। জি স্যার, স্যার সর্বশেষ। গণভোট তো কিন্তু আইনসভা হ্যাঁ, থেকে তো এটা 4টা হবে, 4টা হবে, 4টা হবে, হ্যাঁ জি 4টে স্যার। হবে। স্যার 26-এ যেটা হয়েছে সেটাও গণভোট, জি স্যার। তাহলে 4টা হবে। স্যার 26-এটা তো আইনসভা থেকে স্বীকৃতি পায়নি। আইনসভা থেকে স্বীকৃতি না পাইলেও তো গণভোট হয়, যেমন স্যার আমরা প্লেবিসাইড যে গণভোট, ও আচ্ছা। এটা তো আইনসভা থেকে স্বীকৃতি দরকার নাই, কারণ গণভোট তো 2 প্রকার দেখেছো তো এখানে, রেফারেন্ডাম আর প্লেবিসাইড। ঠিক আছে, তাহলে এখন থেকে গণভোট হবে কতবার হয়েছে? 4বার। 4বার স্যার। 26 সালে একটা হুম জি স্যার। স্ট্র ভোট হয়েছে। স্ট্র ভোট হচ্ছে বেসরকারি ভোট। নির্বাচনের ফলাফল কি হইতে পারে এটার উপর একটা ভবিষ্যৎবাণী আর কি, বিভিন্ন সংস্থা, এনজিও বা সংবাদপত্র এটা নিতে পারে। স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে বঙ্গবন্ধুর শাসনামল দরকার নাই। বিশেষ ক্ষমতা আইন, বিশেষ ক্ষমতা আইনটা জারি করা হয়েছিল 1974 সালের 9 ফেব্রুয়ারি। এটার কারণ কি ছিল? তখন স্যার দেশে যে বিশৃঙ্খলা ছিল। জি, স্যার আমরা আওয়ামী লীগ সরকারের সম্পর্কে কি এখন কোনো কিছু পড়ার প্রয়োজন নাই? আসবে না তো পরীক্ষায়, শুধু শুধু পড়ে লাভ নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে পরীক্ষা স্যার। আওয়ামী লীগ সরকার সম্পর্কে কিছু আসবে না। ওকে, ঠিক আছে স্যার। আচ্ছা, বিশেষ ব্যবস্থাটা ওই সময়ে নেওয়া হয়েছিল বিশেষ ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ প্রতিহত করা। মানে হচ্ছে তখন তো দেশে তোমার অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, রাজনৈতিক অবস্থা নড়বড়ে ছিল। এই মুহূর্তে বিরোধী দল অর্থাৎ ওই যে সিরাজ শিকদারের নেতৃত্বে যে বামপন্থী বা কমিউনিস্ট গোষ্ঠীগুলো আক্রমণ শুরু করছে, এই সেই তাদের হাতে প্রচুর অস্ত্র তখন, কারণ 71 সালের পরে তো সব অস্ত্র এক একজনের কাছে, সন্ত্রাসীদের কাছে চলে যায়। এই জন্য হচ্ছে ওই আইনটা করা, জরুরি অবস্থা। অর্থাৎ কোনো ঘটনা ঘটলো, তার ইনস্ট্যান্ট একটা দিয়ে দিল, একটা কি বলে, একটা রায় দিয়ে দিল যে তোমার 5 বছরের জেল সাথে সাথে। আর যদি জেনারেল সিস্টেমে আসে তাহলে কি হবে, কোর্টে তোলো, এই করো সেই করো, এই সেই। কিন্তু ওই বিশেষ ক্ষমতা আইনটা ছিল এরকম যে ওরা ঝটপট একটা 1 ঘন্টার মধ্যে ট্রায়ালে একটা দিয়ে দেওয়া, 5 বছরের জেল দিয়ে দেওয়া, এরকম সিস্টেমটা। এটার জন্য মূলত বিশেষ ক্ষমতা আইন করা হয়েছিল, মানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য শেখ মুজিব এটা করেছিল। এরপরে আসি সামরিক আইন, মার্শাল ল। এটা হয়েছে দেশে 2বার। একবার হয়েছে খন্দকার মুস্তাকের আমলে বঙ্গবন্ধু হত্যার পরপরই, আরেকবার হয়েছে 82 সালে এরশাদের আমলে। এই 2বার সামরিক আইন জারি করা হয়েছিল। এবার আসি জরুরি অবস্থা। জরুরি অবস্থা ঘোষণা করতে পারে কে? স্যার রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি। প্রথম করা হয়েছিল 74 সালের 28শে ডিসেম্বর। কারণ কি, দেশ তখন অস্থিতিশীল ছিল, তখন শেখ মুজিব এই জরুরি অবস্থা জারি করে। দ্বিতীয় করে 30শে মে 1981 জিয়াউর রহমান খুন হলে উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার রাষ্ট্রপতি হয়ে জারি করেছিলেন এই মার্শাল ল। তৃতীয়ত 87 সালে 27শে নভেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদ করেছিলেন। চতুর্থবার হয়েছিল 90 সালের 27শে নভেম্বর হুসাইন মোহাম্মদ এরশাদ, তখন হচ্ছে এরশাদ বিরোধী আন্দোলন চাঙ্গা অবস্থায় আছে তখন। পঞ্চমবার হয়েছিল 11 জানুয়ারি 2007, যেটাকে আমরা বলি 1/11, জানুয়ারি 11 তারিখ 2007। রাষ্ট্রপতি ও তত্ত্বাবধায়ক সরকারের
উপদেষ্টা ইয়াজউদ্দিন আহমেদ। কিছুদিন আগে যে হইলো না ওইটা, ওটা কি আসবে না? কিছু কিছুদিন আগে তো জরুরি অবস্থা হয় নাই, হয়েছিল কি? স্যার এই যে স্যার ফখরুদ্দিনের পাঁচই আমলে আগস্ট হয়েছে। আর্মি যখন ক্ষমতায় ছিল তখনও তো স্যার হুম হুম। জরুরি অবস্থা জারি ছিল স্যার, ওইখানে তো কোনো দলই ছিল না, মানে তত্ত্বাবধায়ক সরকারও ছিল না, আবার আওয়ামী লীগ বিএনপিও ছিল না, আর্মির হাতে একটা ক্ষমতা ছিল স্যার ওই সময়। ফখরুদ্দিন ফখরুদ্দিন, মইনুদ্দিন। জি জি জি, যে তত্ত্বাবধায়ক ফখরুদ্দিন চলে যাওয়ার পরে যখন জাতীয় নির্বাচন হবে 2000, 2007 তো এখানে বলা আছে যে পঞ্চমবার। জি স্যার বুঝতে পারছি স্যার। এটাই তো ফখরুদ্দিনের আমলটা ছিল। মানে ওই সময় হচ্ছে 2006 সালের 28শে অক্টোবর সারা বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের লগি বইটার আক্রমণে বিএনপি এবং জামাতের অনেক মানুষ মারা গিয়েছিল। 2006 সালের 28শে অক্টোবর এই দিনটা ছিল বিএনপির শেষ দিন। বিএনপি হচ্ছে এই দিন তাদের ক্ষমতা হ্যান্ড ওভার করে দেয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে। ঠিক আছে? তখন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগ অসন্তুষ্ট ছিল যে এই তত্ত্বাবধায়ক সরকার দিয়ে হবে না। তখন হচ্ছে 2000 মানে অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। আওয়ামী লীগ বিএনপি ক্ষমতা যে তত্ত্বাবধায়ক সরকারের কাছে দেয়, আওয়ামী লীগ ওই তত্ত্বাবধায়ক সরকারকে মানে না, বলে যে এটা সব বিএনপির লোক দিয়ে তত্ত্বাবধায়ক সরকার অবস্থা সাজানো হয়েছে। তখন তার আন্দোলন শুরু করে, এক পর্যায়ে গিয়ে 2007 সালের 11 জানুয়ারি ওই দিন স্যার হচ্ছে ওই ইয়াস। সময় তো স্যার এই যে আমাদের বর্তমান যে দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপি, যে প্রধান নেত্রীরা যারা ছিল ওনারা দুইজনেই তো জেলে বসছিল এই না, ফখরুদ্দিনের তখনও এই যে আমি বলতেছি 7 সালের জানুয়ারির 11 তারিখের কথা, তখনও ঢুকে নাই জেলে তারা, তারা তখনও বাইরে। 7 সালের 11 জানুয়ারি এই দিন হচ্ছে ক্ষমতা যায় ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাতে। এয়ারপোর্ট থেকে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমল শুরু হয় এই 11 জানুয়ারি 2007, যে জন্য এটাকে বলা হয় 111। এয়ারপোর্ট থেকে তোমার 29শে ডিসেম্বর 2008 পর্যন্ত ক্ষমতাটা ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনের হাতে। কিন্তু ওইটা কোনো সামরিক শাসন ছিল না। হ্যাঁ, সামরিক শাসন ছিল, এটা সামরিক শাসন ছিল ওই 11 জানুয়ারি 7 থেকে 29শে ডিসেম্বর 2008, প্রায় 2 বছর। জি স্যার ওই সময়টা আর্মিরা গ্রাম অঞ্চলে একবার তৃণমূল পর্যায়ে পর্যন্ত চলে গেছিল স্যার, শহরে সব তো ছিল জায়গায় ক্যাম্প করেছিল ওরা। হুম। একবারে আমাদের যে গ্রাম, আমাদের এলাকা ওইখানেও স্যার আর্মিদের প্রভাব দেখছি। মনে করেন যে গ্রাম্য সালিশ যেটা আমরা সাধারণত চেয়ারম্যান মেম্বারের কাছে বিচার দিই, তো ওই সময়টা স্যার সাধারণত দেখা যাইতেছে যে একটা গ্রাম্য একটা সালিশ হইলেই সাধারণ মানুষ চলে যাইতো ডাইরেক্ট আর্মিদের কাছে। দেখা যাইতেছে যে আমার বাড়ির এক পাশেই দুই ভাই, আপন দুই ভাই ঝগড়া করছে, ঝগড়া করার ফলে হুম। ওই সময় ক্ষমতা হইলো গিয়ে আর্মিদের হাতে। তখন এই এক হুম। মহিলা চলে গেছে আর্মির কাছে, আর্মির কাছে যাওয়ার পরে দেখা যাইতেছে আর্মি আইসা ওই বড় ভাইরে আইসা শাসন করে তুই গেছে যে তুই যদি পরের বার কোনো ঝগড়া করবি তে তোরে নিয়ে আমরা জেলে বলবো, হ্যাঁ ওইরকমটা হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, সব আর্মির হাতে ছিল। চেয়ারম্যানরা দরবার করতে ভয় পাইছে, পলায়া বয়স থাকছে চেয়ারম্যানরা, এরকম সিস্টেম ছিল। পরে আসি দায়মুক্তি অধ্যাদেশ। ইন্ডেমনিটি, ইন্ডেমনিটি কখন জারি করা হয়? ইন্ডেমনিটি জারি করা হয় 1975 সালের 26শে সেপ্টেম্বর, যখন শেখ মুজিব হত্যা হয়ে যায়। তখন এখানে যারা জড়িত ছিল তাদেরকে দায়মুক্তি দেওয়া হয়। এবং পঞ্চম সংশোধনী 1979 সালে সংবিধানের পঞ্চম সংশোধনী আনা হয়। এনে বলা হয় যে 15 আগস্ট 1975 সাল থেকে 1979 পর্যন্ত যত ঘটনা ঘটেছে সবগুলোকে বৈধতা প্রদান করা হলো। ঠিক আছে? অর্থাৎ 15 আগস্ট যেটা ঘটনা ঘটছে এটা বৈধ। পরে ওই ইন্ডেমনিটি অধ্যাদেশ 1996 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসে। 1996 সালের জুন মাসে ক্ষমতায় এসে নভেম্বর মাসেই এই ইন্ডেমনিটি অধ্যাদেশ বাতিল করে। বাতিল করেই কিন্তু ওই শেখ মুজিবের খুনিদের ফাঁসি দেয়। দ্বিতীয়বার ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয় 86 সালের 10 নভেম্বর, যেখানে বলা হয়েছিল এরশাদের শাসন আমলটাকে বৈধ করার জন্য সপ্তম সংশোধনীর মাধ্যমে এই অধ্যাদেশ বৈধতা পায়। 1986 সালে সপ্তম সংশোধনীর মাধ্যমে এটা বৈধতা পায়। তৃতীয়টা হচ্ছে 23শে ফেব্রুয়ারি 2003। 2002 সালে বিএনপি সরকার দুর্নীতিবাজদের বিরুদ্ধে একটা অপারেশন ক্লিন হার্ট পরিচালনা করেছিল। এখানে যারা মারা গিয়েছিল এই মৃত্যুর দায় যাদের উপর দেওয়া হয়েছিল তাদেরকে বৈধতা দেওয়া হয়েছিল এই ইন্ডেমনিটি অধ্যাদেশের মাধ্যমে। এই যে প্রথম যে ইন্ডেমনিটি অধ্যাদেশ যেটা করা হয়েছিল শেখ মুজিবের
খুনিদের বাঁচানোর জন্য 9 এপ্রিল 79 বলা হয়েছিল বৈধতা দেওয়া হয়। আচ্ছা, এগুলো তো আর আসবে না, এগুলো পড়ায় লাভ নাই। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কারা? যারা হচ্ছে সরাসরি রাজনীতির সাথে জড়িত না, কিন্তু সরকারকে বিভিন্নভাবে প্রেসারে রাখতে পারে, তারাই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সম্পর্কে অ্যালান বল বলেছেন কি, সমমনোভাবাপন্ন সদস্যদের নিয়ে গঠিত গোষ্ঠীকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলে। এলমন্ড পাওয়েল বলেছেন নির্দিষ্ট স্বার্থের বন্ধনে সংযুক্ত এবং সংযোগ সম্পর্কে সজাগ ব্যক্তি সমষ্টিকে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী বলা হয়। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্য নাম থাকতে পারে অ্যাটিটিউড গ্রুপ, ইন্টারেস্ট গ্রুপ, নন পলিটিক্যাল গ্রুপ, অর্গানাইজড গ্রুপ, বিভিন্ন নামে ডাকা যেতে পারে। এইচ জিগলার চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ইন্টারেস্ট গ্রুপ নামে অভিহিত করেছেন। ফাইনার বলেছেন এটা একটা লবি গ্রুপ। রাষ্ট্রের প্রধান চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে সুশীল সমাজ, কাজ করে ওয়াচ ডগ হিসেবে। ওয়াচ ডগ মানে কি? ওয়াচ ডগ মানে হচ্ছে তোমার পাহারাদার হিসেবে, যেন সমাজের বা দেশের কোনো ক্ষতি বা নাগরিকদের কোনো ক্ষতি রাজনৈতিক সরকার করতে না পারে। এটার কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এটা বেসরকারি সংগঠন হিসেবে কাজ করে, সুনির্দিষ্ট লক্ষ্য ও স্বার্থ আছে, নির্দলীয় এবং অরাজনৈতিক সংগঠন, এদের সাথে রাজনৈতিক কোনো সম্পর্ক থাকবে না, সরকারকে নিয়ন্ত্রণের ক্ষমতা সম্পন্ন হবে। বিভিন্ন পরীক্ষা যেটা আসে যে এলমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কয় ভাগে বিভক্ত করেছেন? 4 ভাগে বিভক্ত করেছেন। এখানে তিনি বলেছেন সংস্থামূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যেমন IMF, বিশ্ব ব্যাংক, শিক্ষক কর্মচারী ঐক্য জোট। আর একটা হচ্ছে হতাশাগ্রস্ত, যেমন ছাত্র বিক্ষোভ 24 সালে যেটা হয়েছে। সহযোগিতামূলক, যেমন NGO। নন অ্যাসোসিয়েশনাল বা অসহযোগিতামূলক, যেমন সন্ত্রাসী গোষ্ঠী। বিভিন্ন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কার্যাবলী কি কি? সরকারি নীতি ও আইন প্রণয়নকে প্রভাবিত করে, ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করে, জাতীয় স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখে, সুষ্ঠু জনমত গঠনে ভূমিকা রাখে। যেমন হচ্ছে সুজন হচ্ছে সুশাসনের জন্য নাগরিক। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে বদিউল আলম মজুমদার। তিনি বর্তমানে এটার সাধারণ সম্পাদক হিসেবে কাজ করছে। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে সুশাসন প্রতিষ্ঠা, অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করা। কিন্তু এই বদিউল আলম মজুমদার কিন্তু আমেরিকার গুপ্তচর, এটা বুঝতে হবে। আচ্ছা, CPD, সেন্টার ফর পলিসি ডায়ালগ, এটার প্রতিষ্ঠাতা হচ্ছে রেহমান সুবান। এটার কাজ কি? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার মূল্যায়ন করা। TIB, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, এটা একটা শাখা। এটা হচ্ছে জার্মানির বার্লিন ভিত্তিক যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রয়েছে, সেটার একটা শাখা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এটা কাজ করে মূলত হচ্ছে দুর্নীতির প্রতিরোধে। ব্লাস্ট, বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট, ব্লাস্ট, এটা কাজ করে হচ্ছে দারিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে আইনি সহায়তা প্রদান করে। অর্থাৎ এই ব্লাস্ট হচ্ছে সারা বাংলাদেশে ওদের সংগঠন রয়েছে, যেমন নেত্রকোনা ওদের শাখা রয়েছে, ব্লাস্ট নেত্রকোনা শাখা একটা কমিটি রয়েছে, যেখানে মনে করো যে 25 জন নারী আইনজীবী রয়েছে বা 10 জন নারী আইনজীবী রয়েছে। এই 10 জনের একটা কমিটি। এরা কি করে, যে নেত্রকোনায় যে সব প্রান্তিক, দরিদ্র এবং মনে করো যে অশিক্ষিত মহিলা যারা রয়েছে, যারা আইনি সেবা কিভাবে পেতে হয় বুঝে না, তাদেরকে আইনি সেবা দেয় নামমাত্র ফির বিনিময়ে। 50 টাকা, 100 টাকা, 200 টাকা নামমাত্র ফির বিনিময়ে। অর্থাৎ এর একটা সামাজিক সংগঠন, জনসেবামূলক। নামমাত্র একটা ফির বিনিময়ে তারা হচ্ছে দরিদ্র এবং নিরক্ষর অশিক্ষিত মানুষদের পক্ষে তারা আইনি লড়াই করে থাকে। আচ্ছা, আশোক, আইন ও সালিশ কেন্দ্র, আশোক, এটার কাজ কি? এটার কাজ হচ্ছে মানবাধিকার সংস্থা একটা, যা শ্রমিক ও নারী অধিকার নিয়ে কাজ করে থাকে। ডেমোক্রেসি ওয়াচ কি? এটাও একটা সামাজিক সংগঠন, যেটা গণতান্ত্রিক পরিবেশ এবং গণতান্ত্রিক সংস্কৃতি সৃষ্টির লক্ষ্যে কাজ করে থাকে। সোনাক, সচেতন নাগরিক কমিটি, একই কাজ। তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি, এটার মূল যে পরিকল্পনাকারী এবং
এটার পক্ষে যে মূল যে আন্দোলনটা করে তিনি হচ্ছে আনু মোহাম্মদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আনু মোহাম্মদ। তিনি হচ্ছে এই কাজগুলা করে থাকেন। বাংলাদেশ মহিলা সমিতি নারী শিক্ষা, নারী স্বাস্থ্য সেবা, নারীদের আইনি সহায়তা এবং জনসচেতনতায় কাজ করে থাকে এই বাংলাদেশ মহিলা সমিতি। এবার আসি বেলা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন। এটা মূলত এটার হচ্ছে আহ সৈয়দা রেজওয়ানা হাসান, সৈয়দা রেজওয়ানা হাসান। এই যে বাংলাদেশ আইনবিদ সমিতি বেলা, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন, দেখা যাচ্ছে স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, বুঝতে পারি নাই, আবার বলেন স্যার, নেটওয়ার্ক একটু কাটতে আইতাছে। বলতেছিলাম যে বেলা সম্পর্কে, বাংলাদেশ এনভায়রনমেন্টাল লয়ার্স অ্যাসোসিয়েশন এটা হচ্ছে একটা আইনজীবী সংগঠন যা পরিবেশ সংরক্ষণে আইনি সহায়তার প্রয়োজনে প্রতিষ্ঠিত হয়। এটা প্রতিষ্ঠাতাকে সৈয়দা রেজওয়ানা হাসান, তিনি হচ্ছেন এটার প্রতিষ্ঠাতা। এরপরে আসি ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিক নেতা ধরতে গেলে যারা হচ্ছে শ্রমিকদের স্বার্থ রক্ষা, শ্রমিক ও মালিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সমঝোতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য তারা কাজ করে থাকে। অর্থাৎ মাঝে মধ্যে দেখা যায় না যে শ্রমিক অসন্তোষ, শ্রমিকরা কি চায়, তারা বিজিএমইএ স্যার, বিজিএমইএ নিয়ে কাজ বিজিএমইএ না, নিয়ে। বিজিএমইএ না, এটা হচ্ছে ট্রেড ইউনিয়ন, এটা হচ্ছে শ্রমিকদের সংগঠন। আর বিজিএমইএ হচ্ছে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন, ওটা হচ্ছে গার্মেন্টস মালিকদের সংগঠন, ও আচ্ছা আচ্ছা। গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএ। আর ট্রেড ইউনিয়ন হচ্ছে শ্রমিকদের সংগঠন। ধরো শ্রমিকরা কি চায়, তারা দৈনিক কর্ম ঘন্টা কমাইতে চায়, তারা হচ্ছে বেতন বৃদ্ধি চায়, বোনাস চায়, তখন তারা রাস্তায় নেমে পড়ে। তখন স্যার এই যে ট্রেড ইউনিয়ন মানে শ্রমিক নেতা যে, স্যার নেত্রকোনার জলি তালুকদার নামে একজন নেত্রী আছেন, উনি তো জি এই জি জি, শ্রমিক। জলি তালুকদার হচ্ছে আমার এলাকার এমপি হইতে চায়, খালিয়াজুরি জি আসন থেকে দাঁড়ায়। জলি জি তালুকদার স্যার। কমিউনিস্ট পার্টি। স্যার উনি তো অনেক সময় দেখা যায় যে এই গার্মেন্টস শ্রমিকদের পক্ষে অনেক সময় কথা বলে স্যার, আমি এটা দেখলাম অনেক তিনিও সময়। তাহলে ট্রেড ইউনিয়নের অংশ, ট্রেড ইউনিয়নের অংশ। আর একটা হচ্ছে সিবিএ, কালেকটিভ বার্গেনিং এজেন্ট, এরারও কাজটা প্রায় সেমই। সিবিএ নেতা ওই যে বিভিন্ন সরকারি অফিসে, যেমন ব্যাংকে, সোনালী ব্যাংকে সিবিএ এর লোক আছে যারা হচ্ছে ছোটখাটো চাকরি করে, পিয়ন এই টাইপের আর কি, এদের একটা সংগঠন কালেকটিভ বার্গেনিং এজেন্ট সিবিএ। তারপরে সুশীল সমাজ, সিভিল সোসাইটি, অধ্যাপক আবু সাইদ আছেন, ডক্টর আনিসুজ্জামান আছেন। এই সুশীল সমাজ, নাগরিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন, বুদ্ধিজীবী সমাজ, পেশাজীবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, বিশেষ স্বার্থ দল, এনজিও, ক্রীড়া সংগঠন, ধর্মভিত্তিক প্রতিষ্ঠান, গণমাধ্যম, এই সবগুলো হচ্ছে সুশীল সমাজ। সুশীল সমাজের অন্তর্ভুক্ত। বৈশিষ্ট্য কি? এরা হবে বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী, মানব পুঁজি গঠন, সমাজ সেবা, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে এদের ভূমিকা থাকে। ব্যক্তি ও সরকারের মধ্যে যোগসূত্র স্থাপন করে, কখনো কখনো সরকার ও জনগণের মধ্যকার দ্বান্দ্বিক সম্পর্ক নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুশীল সমাজের 4টা উপাদান কি কি? বহুদলীয় বা উদার গণতন্ত্র, জনমত প্রকাশের অবাধ স্বাধীনতা, গোপনীয়তা এবং বৈধতা। আজকের ক্লাসটা কে কে বুঝো নাই বলো, কি কি বুঝো নাই?
স্যার এই যে আবু সর্বশেষ তার কিছু যেটা আছে বললেন এখানে? যে স্যার শ্রমিক সংগঠনের বিষয়টা যেটা সর্বশেষ বললেন এটা আরেকটু যদি বুঝাইতেন। শ্রমিক সংগঠন কোনটা, ওই যে সিবিএ? জি স্যার, সিবিএ। সিবিএ, সিবিএটা হচ্ছে শ্রমিক না, সিবিএটা হচ্ছে সরকারি অফিসের যে পিয়ন টাইপের যে লোকগুলো আছে, এদেরটা হচ্ছে সিবিএ। আর ট্রেড ইউনিয়ন যেটা, এটা হচ্ছে বেসরকারি, এটা হচ্ছে গার্মেন্ট শ্রমিকদের নেতা ট্রেড ইউনিয়ন। আর সিবিএটা হচ্ছে সরকারি অফিসের পিয়নদের রাজনীতি যেটা, এটা হচ্ছে সিবিএ। এই স্যার দুইটার মধ্যে তফাৎ বেসরকারি আছে, সরকারি একটা, বেসরকারি বেসরকারি। শ্রমিক বললে তো স্যার এখানে বিভিন্ন শুধু গার্মেন্টস সেক্টর না, এছাড়াও তো অন্যান্য সেক্টর যেমন ওষুধ শিল্প আছে। অনেক হ্যাঁ, অনেক অনেক, যে কোনো জায়গায় হইতে পারে, যে কোনো জায়গায়, যে কোনো কোম্পানির হইতে পারে, কোনো একটা দোকানেরও হইতে পারে। যেমন মনে জি করো স্যার। যে একটা বাটার শোরুম, বাটার জি শোরুমের যে স্যার। ম্যানেজার, বাটার শোরুমে মনে করো 25 থেকে 30 জন লোক কাজ করে, এখানে যে ম্যানেজার সে ধরো ওই 30টা লিডার। এখন মালিকের সাথে যদি শ্রমিকদের কোনো দাবি দেওয়া থাকে, তাহলে শ্রমিকরা কি মালিককে সরাসরি পায়? পায় না। তখন এই শ্রমিকরা তাদের ট্রেড ইউনিয়নের নেতা ম্যানেজারের কাছে বলবে যে স্যার, আগামীকালকে, আগামী মাস থেকে বলবেন আমাদের বেতন 12,000 করতে হবে, 10,000 টাকা আর পোষায় না, এবং কর্মঘন্টা কমাইতে হবে, আমরা 9টায় আসতে পারবো না, 10টায় আসবো, এবং রাত 9টায় চলে যাব, আমরা 10টা পর্যন্ত থাকতে পারবো না। এই দাবি দেওয়াগুলা ম্যানেজারের কাছে বলে যাবে, ম্যানেজার ট্রেড ইউনিয়নের ভূমিকা নিয়ে এগুলো মালিকের কাছে পৌঁছায় দিবে। মালিক কি সিদ্ধান্ত হইতে আবার এই শ্রমিকদের কাছে জানাবে। যদি মালিক অনৈতিক বা অন্যায় কোনো সিদ্ধান্ত নেয়, তখন এই ট্রেড ইউনিয়ন শ্রমিকদের পক্ষ নিয়ে আন্দোলন করে। জি স্যার, এটা আমি বুঝতে পারছি। আমার একটা ছোট ভাই গার্মেন্টস সেক্টরে চাকরি করতো। ও এক সময় আমারে বলছে যে আমাদের কিছু হটলাইন নাম্বার আছে, ওর নাকি বেতন আটকায় দিছিল বিনা কারণে। ও গার্মেন্টস সেক্টরে চাকরি করতো, পরে ওদের নাকি একটা হটলাইন নাম্বার আছে। ওই হটলাইন নাম্বারে যোগাযোগ করছে, পরে 24 ঘন্টার মধ্যে ওর বেতনটা ও পাইছে। বহুত সমস্যা করে। যদি হচ্ছে যোগাযোগ ভালো না থাকে, মালিকরা তো ভালো না, সব মালিকরা তো এক না, মালিকদের অধিকাংশই ভালো না। মালিকরা চায় হচ্ছে, মনে করো, বেশি খাটুনি খাটিয়ে টাকা কম দিতে, এরকম। জি স্যার, তাহলে বুঝতে আজকের পারছি স্যার। ক্লাসটা, জি স্যার, বুঝতে পারছি স্যার। আপনাকে ধন্যবাদ স্যার অনেকটা সময় দেওয়ার জন্য। তাহলে ক্লাস শেষ করে দেই নাকি? জি স্যার, আমি পুরো ক্লাসটাই বুঝতে পারছি। অন্যরা কি বলে স্যার একটু আলোচনা করেন অন্যদের সাথে। সবার জন্য উন্মুক্ত, কার কি সমস্যা বলো। হ্যাঁ, মানে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় উম, মানে সংসদীয় ব্যবস্থায় যেমন সংসদের কাছে দায়বদ্ধতা থাকে, এক্ষেত্রে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় দায়বদ্ধতাটা কাদের কাছে থাকে? আচ্ছা, রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় সম্ভবত রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ থাকার কথা। বুঝতে পারছো? মানে স্যার, মানে ইউএসএতে যেমন রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা, সেখানে এবারে যে হুম হুম। কংগ্রেস বলে যে পার্লামেন্টটা আছে, তাহলে তাদের কাজটা কি? কোনটা কোনটা বুঝে নেই কথাটা। মানে মার্কিন কংগ্রেস যেটা, হুম হুম ইউএসএতে তো রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা, সেখানে ওই যে হুম। মার্কিন কংগ্রেসের কাজটা কি? মার্কিন কংগ্রেস, এরা কি উচ্চ কক্ষ না নিম্ন কক্ষ? এটা স্যার মানে উচ্চকক্ষ নিম্ন কক্ষের সম্মিলিত নামই হচ্ছে মার্কিন কংগ্রেস। নিম্নকক্ষ হচ্ছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, আর উচ্চকক্ষ হচ্ছে হাউস অফ হাউস অফ লর্ডস, সিনেট। সিনেট। হাউস অফ সিনেট স্যার। আচ্ছা, সিনেট আর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, এদের সমন্বয়ে গঠিত হয় হচ্ছে মার্কিন, কংগ্রেস। কি জানি বললাম, কংগ্রেস। মার্কিন কংগ্রেস। আমার এক্সাক্ট জানা নাই ওদের কাজটা কি, হয়তো কোনো আলাদা কোনো কাজ ওদের থাকতে পারে, আমার এক্সাক্ট জানা নাই এই এদের কাজটা কি।
আমেরিকার সাথে তো বাংলাদেশের অনেক তফাৎ, অনেক। স্যার, আমেরিকাতে কি রাজনৈতিক দল দুইটাই? আমরা সাধারণত দেখি রিপাবলিকান দল আর একটা হলো গিয়ে ডেমোক্রেটিক দল, এছাড়া কি অন্য কোনো রাজনৈতিক দল আছে স্যার? আমেরিকাতে রাজনৈতিক দল দুইটাই আমরা মানে বেশি শুনি আর কি। এছাড়া আর ছোটখাটো অনেক দল থাকতে পারে। ওরা কি স্যার বাংলাদেশে তো মনে করো ওদের যে ওরা নির্বাচন, যে জাতীয় নির্বাচন, ওরা কি ওই ছোট দলগুলা কি অংশগ্রহণ করে না স্যার? ওইরকমটা তো কখনো শুনি করে নাই যে কোনো করে দল শুনবা শুনবা অংশগ্রহণ। কেমনে তুমি? বাংলাদেশে যে 2026 সালে নির্বাচনে অংশগ্রহণ করছে কয়টা দল? 51টা দল। তুমি কয়টা শুনছো? ওইরকম ছোটখাটো অনেক দল আছে। তুমি বাংলাদেশেরই 51টা শুনো নাই, সেক্ষেত্রে আমেরিকার গোলা তো অনেক দূরা। বুঝতে জি পারছো? স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। বাংলাদেশে তো আমরা কয়েকটা জানি: বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, কমিউনিস্ট পার্টি, এনসিপি, জাসদ। জাসদ জাসদ। বাসদ, এই তো এগুলা, জি লেবার স্যার। পার্টি। জি স্যার। এর বাইরে কিন্তু আমরা আর মানে শুনি না। জি স্যার, বুঝতে পারছি স্যার। এই আর কি। ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই নাকি? জি স্যার, ধন্যবাদ স্যার। ওকে। ওকে, ঠিক আছে স্যার, বাই। ভালো থাকবেন।